আরজি কর এবং অভয়া কাণ্ড নিয়ে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে রাজ্যের পরিস্থিতি, কিন্তু এই কারণটা মমতা সরকারের পতনের জন্য যথেষ্ট নয়। কেন এই কথা বলছি? কারণ এতগুলো দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই আন্দোলনে কোনো রাজনীতির প্রবেশ ঘটলো না। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। স্বপন এবং কৌশিক আমাদের সঙ্গে, দুই প্রতিনিধি স্টুডিওতে রয়েছেন। স্বপন, এতদিন ধরে এই আন্দোলনটা দেখছো, কৌশিক তুমিও দেখছো, রাজনীতিকে কিন্তু কার্যত এখানে ঢুকতে দেওয়া হলো না। আমরা অতি সম্প্রতি গত পরশু দিনের কথা যদি বলি, তোমরা দুজনই জানো যে কার্যত গো ব্যাক স্লোগান দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, একদমই। এবং রাজনীতি শুধু সেই নয়, এর আগে অধীর চৌধুরী তিনি গিয়েছিলেন এবং সেখানে অধীর চৌধুরীও প্রতিবাদী যারা ছিলেন, জুনিয়র ডাক্তাররা যারা নাগরিক সমাজের তরফ থেকেও যে প্রতিবাদগুলো করা হচ্ছে সেখানে সহানুভূতি দেখাতে, মানে পাশে থাকার একটা বার্তা নিয়ে, যদিও সেখানে রাজনৈতিক কোনো নেতাকে তারা অ্যালাউ করছে না। এবারে কৌশিকদাও খুব ভালো জানে, সোশ্যাল মিডিয়ায় তো বহু ভিডিও ভাইরাল হচ্ছে এই মুহূর্তে। এই আবহে অধীর চৌধুরী ভীষণ রকমভাবে মেজাজ হারিয়ে ফেলেন। অধীর চৌধুরী কংগ্রেসের একটি প্রতিবাদ সভাতেই নিজের দলেরই এক কংগ্রেস কর্মীকে তিনি তার সঙ্গে দুর্ব্যবহার করেন, মাইক আনা নিয়ে তার সঙ্গে মানে প্রকাশ্যেই একদম কালো বসন পরিহিত, কালো শার্ট, কালো প্যান্ট, মাথায় কালো পাগড়ি অধীর চৌধুরীর, এবং সেই সময় তিনি কংগ্রেস কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতা নেত্রীরা, হ্যাঁ, এবারে তুমি বলছো যেটা যে মানে যেটা নাগরিক সমাজ বা এই যে জুনিয়র ডাক্তাররা তারা যে প্রোটেস্টটা করছে, সেই প্রোটেস্টে কিন্তু রাজনীতির কোনো রকম রং তারা লাগতে দিচ্ছে না। আমরা যদি কৌশিকের কাছে যাই, যে তোমার কি মনে হয়, এতগুলো বছর ধরে তুমি কলকাতায় সাংবাদিকতা করছো, প্রত্যেকটা আন্দোলনেই আমরা দেখেছি যে রাজনীতির রং লেগেছে। রাজ্যের বুকে আমরা কামদুনির মতো ঘটনা দেখেছি, কিন্তু এবারে কোথাও একটা রাজনীতিকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। কারণটা কি বলে তোমার মনে হয়? দেখো, কোনো আন্দোলনই না অরাজনৈতিক নয়, এটা আমার মনে হয়। এই যে রাজনীতি নেই আমরা বলছি, এর পেছনে রাজনীতি রয়েছে। কারণ এই যে মোহাম্মদ সেলিমকে বললো আপনি কেন এখানে শ্যামবাজারে, রুদ্রনীল ঘোষ এবং অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দেওয়া, মানে সরিয়ে দেওয়া হলো ওখান থেকে, বা কোনো রকম ব্যানার ছাড়া সবাই রাত দখল করছে আসছে। এর কারণটা কি জানো তো? এর কারণটা হচ্ছে তারা প্রত্যেকেই, তাদের মনের ভাবটা হচ্ছে এটাই যে আমরা নির্যাতিতার দোষীদের শাস্তি চাই, কোনো রাজনীতির রং আমরা দেখব না। যে কারণে গতকাল বিধানসভায় যে ফাঁসির আইন প্রণীত হলো, সেখানে বিজেপি এবং তৃণমূল যৌথভাবেই প্রথম গত 11 বছরে বিজেপির সঙ্গে তৃণমূল মানে হাতছাড়াছাড়ির পরে আর কি, এই প্রথম কালকে শুভেন্দু অধিকারী উদাত্ত কণ্ঠে বলল যে আমি এই বিলটাকে সমর্থন করছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি সেটাকে বজায় রাখার জন্যে ফাঁসির পক্ষে সওয়াল করলেন। ঠিক সেভাবেই এই যে আন্দোলনগুলো হচ্ছে, তুমি দেখো প্রত্যেক দিন, মানে আমি তো গত 26 দিন ধরে ভয়ঙ্কর সব আন্দোলন হচ্ছে। সরকার পতনের সম্ভাবনা এখানে বিন্দু মাত্র নেই। তার কারণ হচ্ছে যদি সরকার পতনেরই অবস্থা হবে, তাহলে তুমি দেখো, তোমরা জানো গতকাল বেশ কয়েকটা সমবায় নির্বাচন ছিল গোটা রাজ্যে। প্রত্যেকটা সমবায়তে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয়েছে। এই যে সমবায় নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু 26 দিনের মধ্যে হয়েছে। যদি সমবায় কোথায়, বেশিরভাগ গ্রামাঞ্চলের মানুষের মধ্যে যদি প্রভাব পড়তো যে আরজি করে নির্যাতিতা ডাক্তারের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, তাহলে তারা ভোট দিতেন না। কিন্তু সেখানে কৃষক সমবায়ের লোকেরা গিয়ে ভোট দিয়েছেন। কেন দিয়েছেন? এখনো পশ্চিমবঙ্গ সরকার ন্যায্য মূল্যে ফসলের দাম, ন্যায্য মূল্যে আলুর দাম এবং কৃষকের হাতে সারটা তুলে দিচ্ছে কেন্দ্রীয় অনুদান না পাওয়া সত্ত্বেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক খারাপ কাজ করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অভিযোগ। কিন্তু তার যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী, বা কিছুক্ষণ আগে স্বপন আমাকে বলছিল, এটা আমি দেখলাম অনেকেই খবরটা করেছে, নোটিফিকেশন একটা ওর কথা বলছিল যে ট্যাব দেওয়ার কথা, যে হ্যাঁ, সেখানেও কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়ার জন্য ধাক্কা খেয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার আরো 1.5 বছর রয়েছে। 26 সালে নির্বাচনে তার ভাগ্য নিয়ন্ত্রিত হবে। সেদিনকে সেদিনকেই জানা যাবে যে তার সরকার থাকবে কি থাকবে না, জনাদেশ যা আসবে। কিন্তু এই ঘটনার জন্যে, তাহলে তো কামদুনির ঘটনায় যেখানে এক মহিলাকে এক পা ধরে আরেক পা জাস্ট ছিঁড়ে ফেলা হয়েছিল, পাঁচিলের পাশে ফেলে রাখা হয়েছিল, স্কুল পড়ুয়া একটি মেয়েকে, তারপরেও তো এই ঘটনা ঘটতে পারতো, ঘটেনি। সন্দেশখালীতে নির্মম অত্যাচার, একটা সাম্রাজ্য চলতো, পশ্চিমবঙ্গ সরকার চলছে কলকাতায়, সন্দেশখালীতে আরেকটা সরকার চলছে প্যারালালি শেখ শাহজাহানের নেতৃত্বে, সেখানেও হতে পারতো। কিন্তু সরকার পড়েনি। কারণ কি জানো, এখনো
শহরের মানুষের থেকে গ্রামের মানুষ বেশি বার্ধক্য ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, মানে সমব্যথী ভাতা নিয়ে বেশি ভাবিত একদম। আর এই শহরটাকে ঘিরে রেখেছে গ্রামগুলো, তো সেই কারণে পশ্চিমবঙ্গেই শুধু প্রায় 60,933টা গ্রাম রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে মানে এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে 60,933টা গ্রাম যে রয়েছে, সেই গ্রামের মানুষ কিন্তু বিন্দুমাত্র ভাবিত না। তারা জানতে চায় যে এই মাসের রেশনে যে চালটা এসছে, চালটা কতটা ফাইন, গমটার মধ্যে পাথর নেই তো, আমার মেয়েটা এই মাসে দেখতো লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা পড়েছে কিনা, কন্যাশ্রীর টাকাটা ঠিকঠাক কন্যাশ্রীর টাকাটা পেয়েছিস কিনা, সবুজ সাথী সাইকেলটা চলছে তো, আচ্ছা স্কুলের যে ব্যাগটা দিল নতুন ব্যাগ দেবে কবে, ফ্রি বইটা পেয়েছিস তো। এইগুলো নিয়ে তারা এত ভাবিত, তাদের কাছে এই শহরের এখানে যে ঘটনাটা ঘটেছে সাংঘাতিক নিন্দনীয়, বিশ্বব্যাপী এর নিন্দা হচ্ছে, কিন্তু তাদেরকে এটা ছোঁয় না, তাদেরকে এটা ছুঁয় না, তাদেরকে এটা ছোঁয় না। এবং আমি কৌশিকদার সঙ্গে কতগুলো জিনিস একটু অ্যাড করে দেবো। কৌশিকদা বিধানসভার কথা বলল, এবং এই বিধানসভাতেই শুভেন্দু অধিকারী মানে এটা মানে এত বছর ধরে কিন্তু এটা দেখা যায়নি যে অপোজিশন এরকমভাবে তারা সমর্থন করছে কোনো কিছুকে, এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অপোজিশন, সেই অপোজিশন সরকারকে সমর্থন করছে এটা ভাবা যায় না। শুভেন্দুর বক্তব্যে কিন্তু এই বিষয়টাও ছিল ইন্দিরা, যে আপনাকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাসিওর করতে হবে যে এই বিলকে আপনি এক্সিকিউট করবেন এবং এটিকে আইনে রূপান্তরিত করবেন, এটাকে আপনাকে অ্যাসিওর করতে হবে। তারও অনেকগুলো কারণ রয়েছে, আমি সেই ব্যাখ্যায় এখন যাচ্ছি না। কিন্তু এই যে অনেকগুলো বিষয়ের কথা কৌশিকদা খুব সুন্দরভাবে তুলে ধরলো, যে গ্রাম তুমি দেখো, শহর বলতে মানে এখনো কিন্তু শহর বলতে কলকাতা শহরকেই মানুষ বোঝে। প্রত্যেকটা জেলা সদর, সেই জেলা সদর তো একটা শহরাঞ্চল, প্রত্যেকটি জেলা আমাদের রাজ্যে। এবারে সেই জায়গাগুলোও কিন্তু লোকে সেই অর্থে শহর হিসেবে দেখে না। এবারে মজাটা হচ্ছে, তুমি দেখো এই রিসেন্ট যে লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভার ভোটেও শহরের যে পার্সেন্টেজ ভোটের, সেটাই দেখা যাচ্ছে 59খানা ওয়ার্ডে, কলকাতা পুরসভার 59খানা ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। তার মানে আমরা যদি পুরসভার ভোট দেখি, তাহলে সেই ওয়ার্ডগুলোতে তো বিজেপি জিতেছে। তাই তো। এবারে এইটার প্রভাব কিন্তু গ্রামাঞ্চলে পড়ছে না। যেরকম কৌশিকদা বললে যে সমবায়, যেগুলো এখনো পর্যন্ত রাজ্যের যে কটা সমবায় আছে, সেই সবকটা সমবায়তেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, এবং যেখানে বাম এবং বিজেপি, এই দৃষ্টান্তও আছে, বাম বিজেপি মিলে সমবায় টিকে রয়েছে, সেইখানেও ধীরে ধীরে পতন ধরছে, সেইখানেও তৃণমূল কংগ্রেস কিন্তু জিতে বেরিয়ে আসছে। এই একটা ঘটনা মমতা সরকারের পতনের জন্য যথেষ্ট নয়। স্বপন, তুমি আর আমি একটা জিনিস আলোচনা করছিলাম এর আগে একদিন, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে এই আন্দোলনটা গ্রামের মানুষকে কিভাবে, গ্রামের মানুষের কাছে যাচ্ছে না, তারা যখন ডাক্তার দেখানোর জন্য বা ট্রিটমেন্টের জন্য ধরো কলকাতায় আসছে, ধরো এসএসকেএমে তো প্রচুর আউটডোরে লাইন পড়ে, গ্রামের প্রচুর মানুষ এসএসকেএমেই মূলত আসে। তখন যখন দেখা হচ্ছে যে আউটডোর বন্ধ, জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, তাদের কাছে বার্তাটা এইভাবে যাচ্ছে যে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টও তাদেরকে বলেছে জুনিয়র ডাক্তারদেরকে যে তোমরা এবার আস্তে আস্তে কাজে ফেরো, তখন গ্রামের মানুষের কাছে বার্তাটা এইভাবে যাচ্ছে, মুখ্যমন্ত্রী তো বলছেন কাজে ফিরতে, জুনিয়র ডাক্তাররা ফিরছেন না।